বাংলাদেশের ফুটবল নিয়ে আজকাল সবথেকে বেশি শোনা যায় একটি শব্দ সিন্ডিকেট। বছরের পর বছর ধরে দেশের ফুটবলে এই অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। তারপরও জাতীয় দল ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, আসলে দুর্বলতা কোথায়? এই সিন্ডিকেট পরিচালনা করছে কারা? কেন বারবার সমর্থকদের প্রত্যাশা ভেঙে যায়? আর এই পুরো ব্যবস্থায় লাভবান হচ্ছে কারা? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখার চেষ্টা করব বাংলাদেশের ফুটবলের সেই অন্ধকার দিকগুলো। পাশাপাশি আলোচনার শেষে খুঁজব পরিবর্তনের একটি ছোট্ট আশার আলো। দেশের ফুটবলে এখন সিন্ডিকেট শব্দটি যেন সবথেকে আলোচিত বিষয়। অনেক সমর্থকের অভিযোগ, জাতীয় দলে বারবার একই ক্লাবের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়, মানে জাতীয় দলে ক্লাবের কোটা থাকে। এমনও দেখা যায় শুরুর একাদশে একটি ক্লাব থেকেই 7-8 জন ফুটবলার খেলছেন। অনেকেই আবার নিজের স্বাভাবিক পজিশনের বাইরেও সুযোগ পাচ্ছেন। এর ফলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই যোগ্যতার ভিত্তিতে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো প্রভাব? বাংলাদেশের ফুটবল একসময় এমন ছিল না। 80 ও 90-এর দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘরোয়া ফুটবলে এতটাই আধিপত্য বিস্তার করেছিল যে লিগ, ফেডারেশন কাপ, প্রেসিডেন্ট কাপ একের পর এক শিরোপা তাদের ঘরে উঠত। শুধু দেশেই নয়, তারা এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। অথচ আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বর্তমান সময়ে বাংলাদেশের ক্লাবগুলোর জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ড পার হওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ বাংলাদেশ বনাম হংকং ম্যাচ দুটির কথায় ধরা যাক। মাঠের ফলাফল সবাই জানে, কিন্তু একটি বিষয় খুবই কম মানুষ খেয়াল করেছে। প্রথম ম্যাচে শুরুর একাদশ ও বদলি মিলিয়ে বসুন্ধরা কিংসের ছিল 9 জন ফুটবলার। দ্বিতীয় ম্যাচেও সংখ্যাটা ছিল 8 জন, অর্থাৎ জাতীয় দলের বড় অংশ জুড়েই ছিল একটি ক্লাবের আধিপত্য। এখানে প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি নির্বাচনী ধারা? সমালোচকদের মতে কিছু খেলোয়াড়ের পারফরমেন্স আশানুরূপ না হলেও তারা প্রায় স্বয়ংক্রিয়ভাবে দলে জায়গা পান। অন্যদিকে অনেক প্রতিভাবান ফুটবলার ভালো খেলেও সুযোগ পান না। বিশ্বের অন্য কোনো শক্তিশালী ফুটবল জাতিতে কি এমন দেখা যায়, যেখানে প্রতিটি ম্যাচে একই ক্লাবের 7 থেকে 10 জন খেলোয়াড় নিয়মিত জাতীয় দলে খেলছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের আলোচনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট 11টি ক্লাব খেললেও অর্থনৈতিক শক্তি, অবকাঠামো এবং প্রশাসনিক প্রভাবের দিক থেকে বসুন্ধরা কিংস অন্যদের তুলনায় অনেক এগিয়ে। অভিযোগ রয়েছে, এই প্রভাব শুধু ক্লাব ফুটবলে সীমাবদ্ধ নয়, জাতীয় দলের স্কোয়াড নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণেও এর ছাপ দেখা যায়। আর এখান থেকে জন্ম নিয়েছে তথাকথিত সিন্ডিকেট শব্দটি, যা এখন বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় বিতর্ক। বাংলাদেশের ফুটবলের সবথেকে বড় সংকট হলো শক্তিশালী খেলোয়াড় তৈরির পাইপলাইন না থাকা। বাফুফে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, অর্থাৎ অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এত বছর পরেও বাংলাদেশ এমন একটি ধারাবাহিক কাঠামো গড়ে তুলতে পারেনি যেখান থেকে নিয়মিত আন্তর্জাতিক মানের নতুন ফুটবলার উঠে আসবে। কাগজে কলমে বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন হয় ঠিকই, কিন্তু সেগুলো শেষ হওয়ার পর অধিকাংশ প্রতিভাবান খেলোয়াড়ের আর কোনো খোঁজ থাকে না, যেন টুর্নামেন্ট শেষ, দায়িত্ব শেষ। দেশের বিভিন্ন জেলা, উপজেলা কিংবা গ্রামের অসংখ্য কিশোর ফুটবলার প্রতিদিন বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ খুবই কম আছে। উন্নত প্রশিক্ষণ কেন্দ্র নেই, আধুনিক কোচিং নেই, দীর্ঘমেয়াদী মনিটরিং নেই, এমনকি অনেক ক্ষেত্রে ভালো মানের মাঠও নেই, যার ফলে যে ছেলেটি অনূর্ধ্ব 15 কিংবা 17 পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে, কয়েক বছরের মধ্যেই সে হারিয়ে যায় সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে। আর এভাবেই ধীরে ধীরে দেশের সবথেকে বড় সম্পদ, প্রতিভাবান ফুটবলাররা হারিয়ে যায়। বিশ্বের সফল ফুটবল দেশগুলোর দিকে তাকালে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। সেখানে অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 রিজার্ভ টিম হয়ে ধাপে ধাপে একজন খেলোয়াড় জাতীয় দলে পৌঁছায়। প্রতিটি স্তর একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, যার ফলে একজন ফুটবলারের উন্নতি কখনোই হঠাৎ করে থেমে যায় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ঠিক তার উল্টো। এখানে শুরুটা থাকলেও শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য শক্ত কোনো কাঠামো নেই। আর এই ভাঙা সিস্টেমে আজকের জাতীয় দলের অন্যতম বড় দুর্বলতা। ঠিক এমন সময় বাংলাদেশের ফুটবলে আসে এক নতুন আশার আলো, হামজা চৌধুরী। 2024 সালের 19শে ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর পুরো দেশের ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস সৃষ্টি হয়। দীর্ঘদিন পর মানুষ আবার নতুন করে জাতীয় দলকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে। শুধু তাই নয়, হামজার সিদ্ধান্তের পর সুমিত সোম ও ফাহমিদুলের মতো প্রবাসী ফুটবলাররাও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। অথচ হামজা শুধু একজন খেলোয়াড় নন, তিনি হয়ে ওঠেন একটি পরিবর্তনের প্রতীক। তার প্রভাব মাঠের বাইরেও স্পষ্ট দেখা যায়। নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। বহু বছর পর স্টেডিয়ামে আবার দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। নেপালের বিপক্ষে হামজার সেই দুর্দান্ত 22
বাইসাইকেল কিক গোল এখনও সমর্থকদের মনে গেঁথে আছে। মাত্র কয়েকটি ম্যাচেই তিনি গোল ও অ্যাসিস্ট করে প্রমাণ করেছেন তিনি শুধু নামের জন্য নন, পারফরমেন্স দিয়েও দলের গুরুত্বপূর্ণ অংশ হয়েছেন। আজ যেমন আর্জেন্টিনার জন্য মেসি, পর্তুগালের জন্য রোনালদো কিংবা ব্রাজিলের জন্য নেইমার গুরুত্বপূর্ণ, তেমনি বর্তমান বাংলাদেশের ফুটবলেও হামজা চৌধুরী এখন অন্যতম ভরসার নাম। তবে একজন খেলোয়াড় কখনোই একা একটি দেশের ফুটবলকে বদলে দিতে পারে না। যদি তাকে ঘিরে সঠিক পরিকল্পনা, পেশাদার পরিবেশ এবং দীর্ঘমেয়াদী সমর্থন তৈরি করা না যায়, তাহলে এই আশার আলো একসময় ম্লান হয়ে যেতে পারে। তাই হামজার আগমনকে শুধু একটি বড় খবর হিসেবে নয়, বরং বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখাটাই সবথেকে জরুরি। বাংলাদেশের ফুটবলের কথা উঠলেই আরেকটি গুরুত্বপূর্ণ নাম সামনে আসে, কাজী মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘ 16 বছর তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এত দীর্ঘ সময় একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকার পরও দেশের ফুটবলে প্রত্যাশিত পরিবর্তন আসেনি, এমন অভিযোগ বহুদিনের। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের ফুটবল, যেখান থেকে ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হওয়ার কথা, সেই কাঠামো সবথেকে বেশি অবহেলিত ছিল বলে সমালোচকরা মনে করেন। এর পাশাপাশি ফুটবল ফেডারেশনকে ঘিরে বারবার উঠেছে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বিভিন্ন সময়ে ফিফার উন্নয়ন তহবিল, সরকারি অনুদান এবং বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে নির্দিষ্ট কিছু প্রকল্পের ব্যয়ের সঠিক হিসাব পাওয়া যায়নি, এমনকি কিছু টুর্নামেন্টের বাজেটও অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি ব্যাপক আলোচনায় সৃষ্টি হয়েছিল। এইসব অভিযোগের কারণে দেশের ফুটবল প্রশাসনের বিশ্বাসযোগ্যতাও বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। সবথেকে হতাশজনক বিষয় হলো কোটি কোটি টাকার বাজেট নিয়ে আলোচনা হলেও সেই সুবিধার খুবই সামান্য অংশই পৌঁছায় মাঠের খেলোয়াড়দের কাছে, অথচ তারাই দেশের হয়ে মাঠে লড়াই করেন। প্রশাসনিক ব্যয় ঠিকঠাক চললেও অনেক সময় জাতীয় দলের ফুটবলারদের বেতন, বোনাস কিংবা ম্যাচ ফি মাসের পর মাস বকেয়া পড়ে থাকে। একজন সিনিয়র ফুটবলার ক্যাম্পে যে সম্মানী পান, সেটিও আন্তর্জাতিক মানের তুলনায় অত্যন্ত কম। জুনিয়রদের অবস্থাও একই রকম। সব মিলিয়ে সমস্যাটা শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুর্বল প্রশাসন, অস্বচ্ছ অর্থ ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অকার্যকর কাঠামো। দেখুন, একটি জাতীয় দলের সফলতার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেন একজন দক্ষ কোচ। তিনি শুধু খেলোয়াড় নির্বাচন করেন না, বরং পুরো দলের কৌশল, খেলার ধরন, ম্যাচের পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের সিদ্ধান্তও তার হাতে থাকে। বিশ্বের যত সফল ফুটবল দল রয়েছে, তাদের সাফল্যের পেছনে একজন দূরদর্শী কোচের অবদান সবসময় স্পষ্ট। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই জায়গাটি বরাবরই প্রশ্নবিদ্ধ হয়ে এসেছে। বর্তমান জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা টানা 3 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। এই সময়ে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা আশাবঞ্জক নয়। জয়ের তুলনায় পরাজয়ের সংখ্যা অনেক বেশি, পাশাপাশি গোল করার থেকে গোল হজমও হয়েছে উল্লেখযোগ্যভাবে বেশি। পরিসংখ্যান বলছে সমস্যাটা শুধু খেলোয়াড়দের মানে নয়, কৌশল, পরিকল্পনা এবং ম্যাচ ম্যানেজমেন্টও ঘাটতি রয়েছে। তাহলে সমাধানটা কি? প্রথমত পরিবর্তন শুরু করতে হবে বাফুফের ভেতর থেকে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদার প্রশাসন নিশ্চিত না হলে কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। দ্বিতীয়ত, দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় দীর্ঘমেয়াদী ট্যালেন্ট ডেভেলপমেন্ট পাইপলাইন গড়ে তুলতে হবে। প্রতিভা খুঁজে বের করা যথেষ্ট নয়, তাদের আন্তর্জাতিক মানের কোচিং, আধুনিক ট্রেনিং, ফিটনেস, পুষ্টি এবং ধারাবাহিক মনিটরিং নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জাতীয় দলকে শক্তিশালী করতে হলে আগে শক্তিশালী করতে হবে ক্লাব ফুটবলকে, কারণ একজন ফুটবলার জাতীয় দলে আসার আগে নিজেকে ক্লাব পর্যায়ে প্রমাণ করে। তাই প্রতিযোগিতামূলক লিগ, উন্নত একাডেমি এবং সুশৃঙ্খল ক্লাব কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি। সবশেষ, শুধু শারীরিক ফিটনেস নয়, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, পেশাদার জীবনযাপন, শৃঙ্খলা এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্বের সফল ফুটবল জাতিগুলো ঠিক এমনভাবে নিজেদেরকে গড়ে তুলেছে, তো আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, টেক কেয়ার।